চলে এলাম আরেকটা লাইভ নিয়ে। আজকে ছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড রাঁচি টেস্টের 4th ডে এবং আজকে ইন্ডিয়া 5 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে রাঁচি টেস্টও জিতলই এবং তার সঙ্গে জিতে নিল একটা দুর্দান্ত হাব সিরিজ, একটা হার্ড ফট সিরিজ। ইংল্যান্ডকেও অভিনন্দন এরকম একটা ক্রিকেট উপহার দেওয়ার জন্য। ব্যাচ বল হোক বা আক্রমণাত্মক ক্রিকেট যাই হোক, যে নামকরণই হোক, লাস্ট 10 বছরে এই ইংল্যান্ড টিম বাদ দিয়ে এতটা বেগ কোনো ফরেন টিম আমাদেরকে দেয়নি। তবে শেষমেশ এটা প্রমাণিত হয়ে গেল যে আমাদেরকে চ্যালেঞ্জ করার মতো কোই মাইকালাল अभी पैदा नहीं हुआ हमारी धरती पे। কোনো ফরেন টিম লাস্ট 10 বছরে টিম ইন্ডিয়াকে হারাতে পারেনি এবং সেটা রেকর্ডটা এখনো অক্ষুণ্ণ রইল। লাস্ট কিন্তু 2012 সালে ইংল্যান্ডে জিতেছিল আমাদের সাথে, যখন মন্টি পানেসার এবং গ্রেম সোয়ানের স্পিনের ঘূর্ণিতেই কিন্তু ইন্ডিয়া সিরিজটা হেরেছিল এবং তারপর একটা ট্রানজিশন হয় ইন্ডিয়ান ক্রিকেট টিমে এবং এই টেস্ট সিরিজটাও কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড চলছে কিন্তু ইন্ডিয়ান টেস্ট টিমে। উল্লেখযোগ্য যে বিরাট কোহলি এই টেস্ট সিরিজে ছিল না, মোহাম্মদ শামি নেই, এই টেস্টে জসপ্রীত বুমরা নেই, KL রাহুল নেই। তো অবভিয়াসলি অনেক ইয়ং প্লেয়ার্সদের চান্স দেওয়া হয়েছিল এবং বলতে বাধ্য হচ্ছি রোহিত শর্মা তো আছেই। ইয়ং গানসরা যেভাবে পারফর্ম করেছে আজকে এই টেস্ট সিরিজে, বিশেষ করে এই ভিডিওটা অন্তত দুজনে আজকে যারা পারফর্ম করেছে, ধ্রুব জুরেল, শুভমান গিল এবং আগের টেস্টে সরফরাজ খান যেরকম পারফরমেন্স করেছে তাদের উপরই সীমাবদ্ধ রাখতে চাইছি। তো প্রথমে আসি আজকে শুভমান গিলের ব্যাটিং নিয়ে। শুভমান গিল নিয়ে একটু বেশি করে কথা বলার ইচ্ছা আছে, কারণ শুভমান গিলের ট্যালেন্ট, প্রতিভা নিয়ে কোনো অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু আমার একটা প্রবলেম আছে মিডিয়ার এই তাড়াতাড়ি কাউকে সুপারস্টার বানিয়ে দেওয়ার। মিডিয়া খুব তাড়াতাড়ি কাউকে সুপারস্টার বানিয়ে দেয়। কোহলিকেও কিন্তু বিরাট বানানো হয়েছিল 7-8 বছর ধরে। কিং কোহলি বলা শুরু হয়েছিল 7-8 বছর ধরে পারফরমেন্স করার পর। কিন্তু আমরা দেখেছি শুভমান গিল 1 বছর খুব ভালো খেলেছে ওডিআই ক্রিকেটে, ওকে কিন্তু প্রিন্স বলা শুরু হয়ে গেছে। এতে শুভমান গিলের কিন্তু কোনো দোষ নাই নিজের। গিলের থেকে আমি বলবো এটা মিডিয়া ব্রডকাস্টারদের বেশি দোষ। শুভমান গিল একটা বিরাট বড় প্রতিভাবান প্লেয়ার, ওকে ওর মতো খেলতে দেওয়া হোক। 5 বছর 6 বছর ধরে পারফর্ম করুক, সবাই কাঁধে তুলে নাচবে। শুভমান গিলের আজকের পারফরমেন্সটার কথায় আসি। বিশেষ করে এই টেস্ট সিরিজটা কিন্তু শুভমান গিলকে প্রচন্ড কনফিডেন্স দেবে, কারণ ওর যা পটেনশিয়াল সেই অনুযায়ী কিন্তু ওর টেস্ট রেকর্ড খুবই দুর্বল। মাত্র 33 অ্যাভারেজ টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত। এই টেস্টে ম্যাচ উইনিং নক খেলেছে, হাফ সেঞ্চুরি করেছে, ম্যাচটাকে ফিনিশ করেছে। আজকে সবচেয়ে বড় কথা, শুভমান গিল আজকে একদম শেষ অবধি থেকে ম্যাচটা ফিনিশ করেছে এবং সেখানেই শুভমান গিলের ক্রেডিট যে লাস্ট অবধি থেকে কিন্তু ম্যাচটা ফিনিশ করেছে। হ্যাঁ, যখন জয়সওয়াল আউট হয়ে গেছিল 3 নম্বর পজিশনে যখন নেমেছিল, এক সময় শুভমান গিলের রান ছিল 30 বলে 8, অর্থাৎ ও স্ট্রাইক রোটেট করতে পারছিল না একদমই। এবং আজ এই যে পিচটা ছিল, রাঁচির যে পিচটা, এখানে যদি আপনি স্ট্রাইক রোটেট না করতে পারেন, যদি টু মাচ ডিফেন্সিভ হয়ে যান, তাহলে কিন্তু উইকেট পড়বেই। এবং তখনই আমরা দেখলাম যখন স্ট্রাইক রোটেশন হচ্ছে না, রোহিত শর্মা একটা বড় শট খেলতে গেল এবং স্ট্যাম্প আউট হলো। এবং তারপরেও শুভমান গিল প্রথম 30-40টা বল যদি আমি শুভমান গিলের দেখি, একটু টু মাচ ডিফেন্সিভ খেলছে। কিন্তু লাস্ট 50-60টা বল যখন থেকে ধ্রুব জুরেলের সাথে ওর পার্টনারশিপটা শুরু হলো, ওর স্ট্রাইক রোটেশনটাও তো কিন্তু বাড়লো। বাউন্ডারি মারার দরকার ছিল না, স্ট্রাইক রোটেট করলেই হলো। এবং শুভমান গিল কিন্তু শেষ 50 বলে সেটাই করেছে। শুভমান গিলের এবিলিটি, পটেনশিয়াল নিয়ে কোনো কথা ছিল না। হ্যাঁ, কিছু কিছু টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়তো এটা সবার থাকে, টেকনিক্যাল ফ্লস সব ব্যাটসম্যানের থাকে, সব ব্যাটসম্যানের, শুভমান গিলের একার নয়। কিছু টেকনিক্যাল ফ্লস হয়তো ফোর স্টাম্পের বল যেগুলো কখনো ভেতরে আসে কখনো বাইরে যায়, ওর একটু সমস্যা হয়। সেটা সময়ের সাথে সাথে প্লেয়াররাও অ্যাডজাস্টমেন্ট করে, প্লেয়ারদের টেম্পারমেন্ট বাড়ে, তখন কিন্তু একটা প্লেয়ার আরো ম্যাচিওর হয়। এবং আমি এইটুকু শিওর, এইটুকু বলতে পারি, রেড বল যত খেলে কোনো প্লেয়ার, বিশেষ করে টেস্ট ম্যাচ যত খেলে যে কোনো প্লেয়ার, সে ক্রিকেটার, বোলার হোক, ব্যাটসম্যান হোক, উইকেট কিপার হোক, তাদের কিন্তু ম্যাচিওরিটি বাড়ে। এবং শুভমান গিলকে যদি দেখা যায়, নেক্সট কিছু সিরিজ আমরা দেখতে পাবো, এই টেস্ট সিরিজটা ওকে প্রচন্ড কনফিডেন্স দেবে। অলরেডি সেঞ্চুরি করেছে,
আজকে ম্যাচ জিতিয়েছে। তো যেভাবে শুভমান গিল ম্যাচটা ফিনিশ করে এসছে তার জন্য হ্যাটস অফ। হ্যাঁ, প্রথম দিকে একটু বেশি মব ডাউন ছিল শুভমান গিল, সেই সময় চাপে পড়েছিল, কিন্তু ও কিন্তু এটাকে রেজিস্ট করেছে, একটা পার্সিভারেন্সের উদাহরণ দেখিয়েছে শুভমান গিল। লাস্ট অব্দি ম্যাচটা যে ফিনিশ করে এসছে শুভমান গিল, ও এটা কিন্তু ওর স্বাভাবিক খেলা নয়। গিলকে আমরা সবসময় দেখেছি খুব স্ট্রোক মেকার গিল, বাউন্ডারি হিটার। সেখানে কিন্তু একসময় শুভমান গিল বাউন্ডারি মারেনি, প্রথম দিকে স্ট্রাইকও রোটেট করতে পারছিল না। কিন্তু এটাই একটা টেম্পারমেন্ট, যত ক্রিকেটার অভিজ্ঞতা সঞ্চয় করে তাদের টেম্পারমেন্টও বাড়ে। একটা টেস্ট ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের তো টেকনিক ছিলই, কিন্তু তার চেয়েও আরেকটা বড় কথা ছিল ওর টেম্পারমেন্ট। গিলেরও যথেষ্ট, আমি মনে করি না এমন কিছু খারাপ টেকনিক আছে। আজকালকার দিনের ক্রিকেটাররা যারা হোয়াইট বল ক্রিকেট খেলেই বড় হচ্ছে সেখানে, এবং স্ট্রোক মেকিং করেই বড় হচ্ছে, কারণ সবসময় টি-20 ক্রিকেটের যুগে স্ট্রাইক রোটেশন ভুলে গেলে আপনাকে মারতে হবেই। তো সেখানে দাঁড়িয়ে শুভমান গিলের আমার মনে হয় যথেষ্ট ভালো টেকনিক আছে। হ্যাঁ, কিছু টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট তো সব ব্যাটসম্যানের দরকার হয়। ওরও যেমন ফোর স্টাম্পের বল যখন কখনো ভেতর দিকে ঢুকে আসে বা বাইরের দিকে যায় তো একটু সমস্যা হয়। এবার সেটা আপনি স্টিভ স্মিথের টেকনিক দেখুন, ছেলেটার 61-60 অ্যাভারেজ স্টিভ স্মিথের। ওর টেকনিকের চেয়েও যেটা বড় স্টিভ স্মিথের যেটা বৈশিষ্ট্য, ওর টেম্পারমেন্টটা। স্টিভ স্মিথ ওর এই টেকনিকে 60 অ্যাভারেজে রান করে, একসময় তো 61 প্লাসেও চলে গেছিল। সেখানে শুভমান গিলেরও টেস্ট ম্যাচে এখন 33 হয়তো অ্যাভারেজ আছে, কিন্তু এভাবে যদি ও নিজেকে কনফিডেন্স বিল্ড আপ করে, আরো যদি ম্যাচিওর হয়, উইদিন 1 ইয়ার আমি বলে দিচ্ছি এই অ্যাভারেজটা 40-র উপর পৌঁছাবে, 40-র উপর পৌঁছাবে। হ্যাঁ, বিদেশের মাঠে দেখতে হবে সুইঙ্গিং বলের এগেনস্টেও কেমন খেলে, কিন্তু 3 নম্বরটা এখন কিন্তু সেটেলড হয়ে গেল শুভমান গিল। এবং আজকের ইনিংসটা তো দারুণ দারুণ এই বল জন্য যে যেহেতু ও ম্যাচটা ফিনিশ করে আসতে পেরেছে। আর গিলের হোয়াইট বল ক্রিকেট তো দুর্দান্ত আছেই, রেড বল নিয়ে একটু সমস্যা হচ্ছিল, সেটা এই টেস্ট সিরিজটা কিন্তু ওকে কনফিডেন্স দেবেই, যেটা আবার বললাম। এবং এরপরে আসি ধ্রুব জুড়েলের কথায়, যার কথা না বললে এই ভিডিওটা তো সম্পূর্ণ হবে না। কারণ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ধ্রুব জুড়েল, এবং স্বভাবতই ও ছাড়া কেউ ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার উচিত ছিল না, এবং তাই হয়েছে। কারণ ফার্স্ট ইনিংসে আমি আগের ভিডিওটাতেও করেছি, 170-এ 7 উইকেট পড়ে যাওয়ার পরে যেভাবে ও 90 রানের ইনিংসের জন্যই কিন্তু ইন্ডিয়া 307-এ পৌঁছেছিল, এবং ডেফিসিটটা মাত্র 46 ছিল ইংল্যান্ডের সাথে। এবং ধ্রুব জুড়েল ওই ইনিংসটা যদি না খেলতো, ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা জিততে পারত না। ধ্রুব জুড়েল 22 বছর বয়স, শুভমান গিল 24 বছর বয়স, দুই তরুণ তর্কি। অনেক সিনিয়র ব্যাটসম্যান নেই, জসপ্রীত বুমরা নেই, মোহাম্মদ শামি নেই, সেখান থেকে দুটো ইয়ং প্লেয়ার যেভাবে 120 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরে 192 অব্দি অর্থাৎ 72 রানের যে পার্টনারশিপটা করেছে, দ্যাটস ভেরি মাচ কমেন্ডেবল, দ্যাটস ভেরি মাচ কমেন্ডেবল। এইবার শুভমান গিল, যেটা আমার শুভমান গিলের পর কথা তো বললাম, ধ্রুব জুড়েলকে আমি দেখেছি 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে। 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ধ্রুব জুড়েল ছিল ভাইস ক্যাপ্টেন, যেটা আমরা ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গেছিলাম। তো সেটা তো অন্য কথা, যেটা যশস্বী জয়সওয়ালও কিন্তু 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেই খেলছিল। তো 2018-তে যেমন শুভমান গিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে। তো আমরা দেখছি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু আমাদের প্লেয়ার আসছে। এবার তারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে যে ট্রানজিশনটা হয় সিনিয়র টিমে, সেটাতে টিম ম্যানেজমেন্ট কতটা হেল্প করে, তারা নিজেরাও কতটা গ্রো হয়, সেটা দেখা দরকার। তবে ধ্রুব জুড়েলকে যেটা দেখে মনে হচ্ছে ও হার্ড, এটা ওকে দেখেই মনে হচ্ছে না ধ্রুব জুড়েলকে দেখে, ওর ব্যাটিং টেকনিক যথেষ্ট কম্প্যাক্ট, এবং ইট উইল বি টু আর্লি টু সে। আমার তো মনে হয় ধ্রুব জুড়েল অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবেও টেস্ট টিমে খেলতে পারে। ওর যা টেকনিক আমি দেখলাম, খুব সলিড ফ্রন্ট ফুট ডিফেন্স, ব্যাকফুট এবং স্ট্রোক ব্রেকারও আছে, ব্যাকফুটে ভালো আছে, স্পিন ভালো খেলে। তো আমার কাছে ঋষভ পান্ত অবভিয়াসলি, আমার যখন ফিরবে ঋষভ পান্ত আমার কাছে ফার্স্ট চয়েস উইকেট কিপার ব্যাটসম্যান ইন টেস্ট। কিন্তু আমি তো বলবো ধ্রুব জুড়েলের কিন্তু সেই পটেনশিয়াল আছে যে ও কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবেও টিমে চান্স পেতে পারে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবেও খেলতে পারে। এর আগে আমরা বহু সময় দেখেছি যে মানে দুটো উইকেট কিপার প্রচুর টিম খেলিয়েছে, দুটো উইকেট কিপার। ইভেন কুমার সাঙ্গাকারাও একসময় উইকেট কিপিং করেনি, পরবর্তীকালে ওদের জুনিয়র কিপাররা করেছে, ও অ্যাজ এ ব্যাটসম্যান খেলেছে।
একদম শুরুর দিকে কালু ভিত্রানা সাঙ্গাকারা একসাথে খেলেছে কিছু ম্যাচ, খুব কিছু ম্যাচ, তারপরেও মাঝে মাঝে প্রসন্ন জয়বর্ধনে, তারপরে আরো শ্রীলঙ্কার আরেকটা প্লেয়ারকে চন্ডিমাল, এরা অনেক খেলেছে। নিউজিল্যান্ডেরও আর অস্ট্রেলিয়া তো রিসেন্ট পাস্টেই আমি ওদের একটা অ্যাসেজ হয়েছিল 2-2, যেটা ওই জোফরা আর্চারের টেস্ট, ওখানেই তো ম্যাথু ওয়েড খেলেছিল, অ্যালেক্স ক্যারি খেলেছিল, টিম পেন খেলেছিল। তো অ্যাজ এ উইকেট কিপার, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আগে খেলার উদাহরণ যথেষ্ট আছে। এবং ধ্রুব জুরেলকে দেখে মনে হচ্ছে ও অলরেডি এক্সপিরিয়েন্স, মানে এতটা 22 বছর বয়সী একটা প্লেয়ার যে এটা ওর ফার্স্ট টেস্ট সিরিজ খেলছে, এটা ওর ব্যাটিং দেখে বোঝাই যায়নি। আগের টেস্টেও যে 46 রানটা করেছে সেটাও ইম্পর্টেন্ট মান ছিল, এবং প্রথম ইনিংসে 90 রান, এবং আজকে একদম শেষ অব্দি গিলের সাথে থেকে ম্যাচ ফিনিশ করা। এবং গিলও কিন্তু এক সময় স্ট্রাগল করছিল, ও আসার পর গিলের খেলাটাও কিন্তু ফ্লুয়েন্ট হয়েছে, স্ট্রাইক রোটেশন হয়েছে। এবং এই জন্য ধ্রুব জুরেলকে একটা বিরাট বড় স্যালুট। ও নিজের বাবাকে স্যালুট দিয়েছিল, কারণ ওর বাবা একজন কার্গিল ওয়ার ভেটেরান, কার্গিল ওয়ার হিরো আমাদের। সেখান থেকে একটা উত্তরপ্রদেশের আগ্রার একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যখন এসে এরকম ভাবে ম্যাচ জেতায়, এটা একটা ইয়ং জেনারেশনের পক্ষে একটা বিরাট 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 কাণ্ড ঘটিয়ে ফেলেছে ওরা। ও এখনো বুঝতে পারছে না কি কাণ্ড ঘটিয়ে ফেলেছে, কারণ এই ইংল্যান্ড টিমটা কিন্তু যথেষ্ট স্ট্রং, এই ইংল্যান্ড টিমটা কিন্তু যথেষ্ট স্ট্রং। এবং 3-1 কিন্তু হয়েছে, কিন্তু ইংল্যান্ড কিন্তু প্রচুর ফাইট দিয়েছে, এবং এটা তো আমাদের কাছে খুব একটা হার্ড ফট সিরিজ। সরফরাজ খানের কথাও আমি আগের ভিডিওটা বলেছি যে কিভাবে সরফরাজ খান এতদিন স্ট্রাগল করার পরে এইভাবে ম্যাচটা আগের টেস্টে 2 ইনিংসে রান করেছিল, খুব ফ্লুয়েন্টলি খেলেছিল। হ্যাঁ, এই টেস্ট ম্যাচে তো হয়নি, করতে পারেনি, কিন্তু এরকম তো হবেই। একটা ইয়ং প্লেয়ারকে করতেই হবে, সবসময় টিম ম্যানেজমেন্টের ব্যাকআপ করতেই হবে, অনেক কটা টেস্ট ম্যাচ দিতে হবে। রজত পাতিদারের জন্য খারাপ লাগছে অবভিয়াসলি, কারণ একটা ইয়ং প্লেয়ার তো বলবো না, কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে ইয়ং, 30 বছর বয়স, ডোমেস্টিকে রান করেই চান্স পেয়েছিল, সেখানে একটা সুযোগও কাজে লাগাতে পারলো না, এর জন্য তো খারাপ লাগছে। যদি KL রাহুল ফিট হয়ে যায় নেক্সট টেস্টে রজত পাতিদারের বদলে হয়তো KL রাহুল চলে আসবে, যদি না আসে রজত পাতিদার আরেকটা চান্স পেতে পারে, এবং দ্যাট উইল বি হিজ লাস্ট চান্স। তো একটা হার্ড ফার্স্ট টেস্ট সিরিজ, একটা এক্সাইটিং টেস্ট সিরিজ, এরকম হোম সিরিজ তো দেখাই যায় না, কারণ অশ্বিন জাদেজাই সাধারণত হোম সিরিজে খেলা শেষ করে দেয়। কিন্তু এখানে কুলদীপ যাদবের কন্ট্রিবিউশনটাও ভুললে চলবে না। কুলদীপ যাদব যেভাবে বল করেছে, এবং ও 28 রানটা ধ্রুব জুরেলের সাথে, ওটাও খুব ইম্পর্টেন্ট। তো কুলদীপ যাদবকে খেলাচ্ছে ইন্ডিয়া টেস্টে, এটা তো ভালো লেগেছে, কারণ 2017 সালে টেস্ট ম্যাচ অভিষেক হয়েছিল, এই টেস্ট সিরিজের আগে মাত্র 8খানা টেস্ট খেলেছিল কুলদীপ। তো কুলদীপ যাদব যেহেতু রিস্ট স্পিনার হলে উইকেট টেকিং এবিলিটি বলি বা উইকেট নেওয়ার ক্ষমতা একটু বেশি হয়, রান হয়তো খেতে পারে কখনো কখনো, কিন্তু কুলদীপ যাদব বা যে কোনো লেগ স্পিনার উইকেট টেকার হয়, অ্যাগ্রেসিভ বোলার হয়। তো কুলদীপ যাদব কিন্তু সেটা করে দেখিয়েছে এই টেস্ট সিরিজে, 4টে যে উইকেট নিয়েছিল। অশ্বিনের কথা তো কিছু নতুন করে বলা নেই, আরেকটা 5 রান নিয়েছে, 500 উইকেট হয়ে গেছে, হি ইজ এ লিজেন্ড। আরেকটু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগবে অশ্বিন যদি মানে টপ স্পিন, আর্ম বল, স্লাইডার এসব করার সাথে সাথে একটু অফ স্পিনটাও বেশি করে করায়, যেটা লাস্ট 5-6 বছরে করা ও কমিয়ে দিয়েছে, একটু ভ্যারিয়েশনের দিকেই বেশি যায়। তো যেভাবে তরুণ তুর্কিরা ইন্ডিয়াকে জেতালো, হ্যাটস অফ। এখনো অবধি লাস্ট 10-11 বছর ধরে আমাদেরকে কেউ হারাতে পারেনি ভারতে এসে, এবং রিসেন্ট ফিউচারেও সেটা হবে কিনা, হবেই না আমার যেটা মনে হয়, কারণ রিসেন্ট ফিউচারে এরপরে বাংলাদেশ নিউজিল্যান্ড আছে, আমাদেরই জেতা উচিত। তো একটা দুর্দান্ত টেস্ট সিরিজ, এখনো একটা টেস্ট সিরিজ বাকি ধর্মশালায়, দেখা যাক বুমরাকে খেলায় কিনা, রেস্ট দিয়ে দেয়, আবার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এদের তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব থাকে, KL রাহুল ফেরে কিনা দেখতে হবে। ইন্ডিয়ার টেস্ট টিমে বিদেশে যদি একটা আমাদের পেস অলরাউন্ডার পাওয়া যেত, কারণ হার্দিক পান্ডিয়া তো টেস্ট খেলে না, ও নিজেই বলেছে ও টেস্ট খেলতে চায় না, যদি একটা পেস অলরাউন্ডার পাওয়া যেত, পেসার অলরাউন্ডার আছে, পাইপলাইনে আছে, কেউ রঞ্জি খেলছে, ও রাজ বাবা বলে একটা প্লেয়ার দেখেছিলাম 2022 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে, তারপরে এই আবনিশ কুলকার্নি একে দেখলাম, এখনো অনেক খেলা বাকি এদের, আরো আছে, তো দেখতে হবে IPL এ কেউ আছে কিনা। শিবম দুবে তো সাদা বলে, আমি বলছি রেড বলে যে অন্তত দিনে 10-12 ওভার করে দিতে পারবে, লোয়ার মিডল অর্ডারে এসে ব্যাট করে দিতে পারবে, যেরকম ক্যামেরন গ্রিন করছে অস্ট্রেলিয়ার হয়ে, বা এককালে
অ্যান্ড্রু ফ্লিন্টফ ক্যালিস তো অনেক বড় নাম, ওদের কথা বলতে চাচ্ছি না, ওদের কথা বলতে চাই না, বা পাকিস্তানেরও আব্দুর রাজ্জাক যেটুকু করেছে, সেরকম যদি একটা পেসার অলরাউন্ডার পাওয়া যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া বিদেশের মধ্যে আরো টেস্ট জিতবে। কারণ আমাদের পেস অ্যাটাক কিন্তু এখনো স্ট্রং আছে, এবং স্পিনে তো আমি চাইবো কুলদীপকেও খেলাক বিদেশের মাঠে, কেন রিস্ট স্পিনটা বিদেশের পিচগুলোতে এফেক্টিভ হয়, কারণ ফিঙ্গার স্পিন অত হবে না বিদেশের মাঠে, যেটা রিস্ট স্পিন বা লেগ স্পিন হবে। তো এই ভিডিওটা করলাম, ম্যাক্সিমাম ফোকাস ছিল ধ্রুব জুরেল এবং শুভমান গিলের উপর। গোটা টেস্ট সিরিজের উপর ভিডিও করব, সেখানে ইংল্যান্ডকে নিয়েও কথা বলবো। ওদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা যথেষ্ট ভালো লেগেছে, 3-1 হেরেছে যদিও, কিন্তু বাহবা দিতেই হবে যেরকম ভাবে খেলেছে। এইবার দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়, ধর্মশালায় আমাদের কম্বিনেশন। তো এরকম ভাবে একটা টেস্ট ম্যাচ জিতে দেখে খুবই ভালো লাগছে। অবভিয়াসলি আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে আমার কাছে পাখির চোখ হচ্ছে আইসিসি ট্রফি। 2013 সাল লাস্ট আইসিসি ট্রফি, 2011 লাস্ট বিশ্বকাপ জিতেছি। তো 13 বছর ধরে আমরা আইসিসি ট্রফি পাইনি, যেটা খুব তাড়াতাড়ি শেষ হোক আমি চাইবো। এটাই আমার একমাত্র এখন পাখির চোখ, এটাই যে আইসিসি ট্রফি আমরা কবে পাবো, ওটাই তাড়াতাড়ি পেতে হবে। তারপর দেখাবো দুনিয়াকে যে টিম ইন্ডিয়া কি জিনিস। কারণ একমাত্র ওই আইসিসি ট্রফিটা আমরা সেমিফাইনাল ফাইনালে উঠে পাইনি, বাদ বাকি লাস্ট 10 বছরে সবচেয়ে কনসিস্টেন্ট টিম আমরা। 3টে ফরম্যাটে সবচেয়ে কনসিস্টেন্ট টিম আমরা। অস্ট্রেলিয়াও কিন্তু, অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়া কিন্তু আমাদের দেশে এসে জেতেনি, আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে গিয়ে 2বার টেস্ট সিরিজ হারিয়েছি। অস্ট্রেলিয়া অবভিয়াসলি ওডিআই ফাইনালে উঠলে ওরা সবসময়ই জেতে, শুধু আমাদের সাথে জিতেছে বলে যেতে না, 99 জেতে, 2007-এও জেতে। ওরা অস্ট্রেলিয়া একমাত্র ওডিআই বিশ্বকাপ ফাইনাল শুধুমাত্র শ্রীলঙ্কার কাছে হেরেছিল 96 সালে। তো অস্ট্রেলিয়া ফাইনালে উঠলে ওরকমই খেলে। কিন্তু যদি আমি বলি লাস্ট 10 বছরে 3টে ফরম্যাট মিলিয়ে সবচেয়ে কনসিস্টেন্ট টিম কি, শুধু ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া শুধু আইসিসি ট্রফিটা জিততে পারেনি ফাইনাল গুলোতে, কখনো ফাইনালে হেরেছি, কখনো সেমিফাইনালে হেরেছি, কিন্তু ম্যাচ রেশিও পার্সেন্টেজ দেখি আমরাই এগিয়ে সবকিছুতে। কারণ আমাদের ক্রিকেট সেট আপটা কিন্তু এখন ওরকম হয়ে গেছে। আগে 4-5টা সেন্টার থেকে ক্রিকেটার আসতো, মুম্বাই, দিল্লি, চেন্নাই। এখন আপনি দেখবেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল, মানে সব জায়গা থেকে এত প্লেয়ার আসছে, বিশেষ করে ব্যাটসম্যান, উইকেট কিপার, বোলিংয়ে এরকম আরো দরকার। তখন কিন্তু ইন্ডিয়াকে থামানো যাবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। যারা এই পেজটা, এই ভিডিওটা ভালো লাগবে যাদের, তাদের অবশ্যই এই পেজটা, দ্য ক্রিকেট ক্রেজি বং পেজটা ফলো দিতে ভুলবেন না। আর একই নামে দ্য ক্রিকেট ক্রেজি বং নামে আমার ইউটিউব চ্যানেলও আছে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, ব্লিড ব্লু, চাক দে ইন্ডিয়া।